নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম বড় বাঘদিনী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি গল্পের মধ্যেই মানব জীবনের, প্রকৃতির অকৃত্রিম ছবি ফুটে উঠেছে, তাই বড় চমৎকার লাগে। আশা করছি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। যদি গল্প পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প বড় বাঘদিনী। ওর নাম বড়, এর মানে বলতে পারবো না। সবাই ডাকে বড় বাঘদিনী বলে। একটু মোটা সোটা, কুচকুচে কালো, ৬৮ গড়নের, বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে। এই পাড়াতেই বামুনবাড়ি বড় কাজ করত। বাইরের কাজ, কারণ বাঘদিনীর হাতের জলে কোনো কাজ হবে না। গোয়াল গোবর করা, অর্থাৎ গোয়াল পরিষ্কার করাই ছিল তার প্রধান কাজ। বিছুলি কেটে গরুকে যাব দিত, উঠোন ঝাঁটও দিত। একদিন শুনলাম বড় মুখুজ্জে বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। মুখুজ্জে মশাই নিজেই এসে আমার কাছে নালিশ করলেন। বললেন, তুমি তো পল্লী মঙ্গলের সেক্রেটারি হে, এর একটা বিহিত করো। কি হয়েছে? কি ব্যাপার হয়েছে কাকা? সেই বড় বিটি আজ কোথাও কিছু না, কাজে এলো না আমার বাড়িতে। এক হাঁটু হয়ে রয়েছে গোয়াল, থই থই করছে উঠোন। আর বিটি কিনা সৎসন্দেহে বললে আমি কাজ করব না। ছোট লোকের এত বড় আসপদ্দা সহ্যই হয় না। বলি, যাই দেখি বিভূতির কাছে, একটা বিহিতের করো দেখি বাবা। কাজ ছাড়লো কেন হঠাৎ? তা কিছু জানেন? কি করে জানবো বাবা? কাল বললে আমার তামাক পোড়া খাওয়ার পয়সা আলাদা দিতে হবে। তাই বললাম, ৩ টাকা করে মাইনে, আবার তার উপরে তামাক পোড়া খাওয়ার পয়সা, পারবো না। তাই বাবা, এর কি করা যাবে পল্লীমঙ্গল থেকে বলুন? আপনার পয়সা কড়ি নিয়ে এসে তো আর চলে যায়নি। আমি কি করব কাকা বলুন? আমার দ্বারা কিছু হবে না। তা হবে কেন? তা কি আর হবে? ছাই ভস্য কি সব মাথা মুন্ডু লিখতেই শিখেছ? গায়ের কোনো উপকার কি তোমায় দিয়ে হবে বাবা? তা হবে না, সে বুঝতেই পেরেছি অনেক দিন। মুখুজ্জে কাকা অপ্রসন্ন মুখে চলে গেলেন। কি করব, আমি নাচার। পল্লী মঙ্গল সমিতি সেক্রেটারি তো আর নবাব নাজিম খান জাখা নয় যে যাকে তাকে ধরে নিয়ে এসে যে কোনো অপরাধে গর্দান নেব। আমি কি করতে পারি বড় বাঘদিনী? হঠাৎ বড়োর সঙ্গে একদিন গোপালনগরের পথে দেখা। একটা ভাঙা চুপড়ি কাঁখে সে বাজারে যাচ্ছে, পরনে শতছিন্ন মলিন বস্ত্র। বললাম, কি বড়, ভালো আছো? বড় থমকে রাস্তার একপাশে সরে গিয়ে দাঁড়ালো জড়সড় হয়ে, আমাকে পথ দেবার জন্যে। যদিও তার কোনো প্রয়োজন ছিল না, পথ দুজনের পক্ষে যথেষ্ট চওড়া। বললে, বাবু, আমাকে কাঠ দেবেন একখানা? কাঠ? কি কাঠ? বাবু, সেই রেশম কাঠ। বুঝলাম, তোমার নেই? না বাবু, কি এনে দেবে? ওদের কথা কি কেউ শোনে? কাপড় নেই, এই দেখুন এই কাপড়খানা। মরো আঁচলের অংশটুকু আমার সামনে মেলে ধরলে। বললাম, থাক থাক,
ও দেখাতে হবে না, দেখেই বুঝতে পারছি। কথাটা তখনই মনে পড়ে গেল। বললাম, আচ্ছা, মুখুজে বাড়ির কাজটা ছেড়ে দিলে কেন হঠাৎ? মুখুজে কাকা সেদিন বলছিলেন। বড় আমার পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে বললে, সে বাবু আর আপনার সামনে বলবো না। একটু এগিয়ে গিয়ে পিছন ফিরে আমার দিকে চেয়ে বললে, ওনার মতিগতি ভালো না বাবু, এই একটা কথা আপনাকে বললাম। বড় চলে গেল। ব্যাপার কি? মুখুজ্জে কাকা কি বড় বাগদিনীর সঙ্গে প্রেম করতে গিয়েছিলেন? উভয়ের এই বয়সে? বিশ্বাস তো হয় না। মরুকে, পরের কথায় দরকার কি আমার? পৌষ মাসের প্রথমেই ভীষণ শীত পড়ল। একদিন রাত 10টার পর পাড়ার হাজারি ঘোষের বাড়ি থেকে ভাগবতের কথকথা শুনে ফিরছি। এমন সময় পায়ে চলা মাটির পথের ধারে একখানা কুঁড়ে ঘরের দাওয়ায় কে শুয়ে আছে দেখে সেখানে থমকে দাঁড়ালাম। এই পাড়ায় আমার যাতায়াত খুবই কম, তার উপর বহুকাল গ্রামে না থাকার দরুন কোনটা কার বাড়ি চিনি নে। এগিয়ে গিয়ে বললাম, শুয়ে কে? কে বাবু? আসুন। ক্ষণে গিয়েছিলেন এত রাত্রি? আমি আমি বড়। ও, এই তোমার বাড়ি নাকি? হ্যাঁ বাবু, এরে কি আর বাড়ি বলে, ওই কোনো রকমে আছি মাথা গুঁজে। গরিব লোকের আবার বাড়ি আর ঘর, আপনিও যেমন। সত্যি অবাক হয়ে গেলাম। কেউ বললে বিশ্বাস করবে না। ছোট্ট একখানা চারচালা ঘর, ঘরের পিছন দিকে দেওয়াল নেই, কঞ্চির বেড়া বা ছাঁচ কিছুই নেই, একেবারে ফাঁকা। সামনের যে দাওয়ায় বড় বাগদিনী এতক্ষণ শুয়েছিল তার দুদিকে নোনা পাতার বেড়া, কিন্তু সামনের দিকে একদম ফাঁকা। এই ভীষণ শীতে খোলা দাওয়ায় কি একখানা গায়ে দিয়ে শুয়ে আছে। ঘরের মধ্যেও যেন কে শুয়ে আছে মেঝেতে। বললাম, ঘরে ওকে? ও মোর ছেলে। কেন, ওরে চেনেন না? না, তোমার ছেলে আছে তাই জানি না। কত বড়? তা বাবু 70-এর মুখে ছাই দিয়ে বড় সড়ো হয়েছে। কত তা কি মোরা জানি? এই পাড়ার রাখাল বাবু, সবারই গরু চড়ায়। বেশ বেশ। এইবার আমার নজর পড়ল বড় যেখানা গায়ে দিয়েছিল সেই কাপড়খানার দিকে। থলে চট বলেই মনে হওয়াতে জিজ্ঞেস করলাম, গায়ে দিয়েছ কি ওটা? এই কানা বাবু কম্বল। কীরকম কম্বল? আর বছর বনগা থেকে এক ডাক্তারবাবু বিলি করলেন, এর মধ্যে তুলো পোড়া। 5খানা মোদের গায়ে বিলি অয়েল, গভর্নমেন্ট থেকে নাকি বিলি অয়েল। কি জানি বাবু, আপনারাই জানেন ওরা কি খবর রাখি বলুন। দিলে একখানা, নিলাম। তা বাবু, একখানা কাপড় পাবো না? মুছলবে বেরোবার উপায় নেই। গ্রামের লোক কি করে জীবন কাটায় ভালো করে দেখিনি কোনোদিন। আজ একে দেখে তা বুঝলাম। এই শীতে একখানা থলের চট গায়ে দিয়ে বাইরে শুয়ে যে আছে, তার কালি নিউমোনিয়া যদি হয় এই বছরের এই ভীষণ শীতে, তবে কোন ডাক্তারখানা থেকে এদের ওষুধ আসবে? দিন কতক পরে গ্রামে বাঘের উপদ্রব হলো। প্রতি বছরই শীতকালে বাঘের উপদ্রব হয় এই অঞ্চলে। লোকের গোয়াল থেকে গরু বাছুর নেয়। রাত্রি চড়া গরু তার পরের দিনের আলো হয়তো আর দেখে না। এই বছর উপদ্রবটার বাড়াবাড়ি দেখা গেল। দিন দুপুরে দক্ষিণ মাঠের বেগুনের ক্ষেতে, কি নয়ালি দিঘির পাড়ের জঙ্গলে, চুয়োডাঙ্গার রাস্তার অশ্বত্থ গাছের তলায় বাঘকে শুয়ে থাকতে দেখে চাষি কি পথ চলতি লোকে। ফুটফুটে জ্যোৎস্না রাতে ইছামতির ধারের বাঁশবনের পথ দিয়ে শীতে জেলে মাছ ধরে নিয়ে তেঁতুলতলার ঘাট থেকে বাড়ি ফিরছে মস্ত বড় বাঘ।
অবশ্যই শীতে জেলের বর্ণনা অনুসারে রাস্তা জুড়ে শুয়ে আছে। জনপ্রাণী নেই তেঁতুলতলার ঘাটের পথে, বাঘও নড়ে না। শীতে জেলের নজৌ নতস্য অবস্থা। তারপর বাঘটা হঠাৎ লাফ দিয়ে পাশের ঝোপে কেন পালিয়ে গেল সেই জানে। একদিন তো আমারই বাড়ির পেছনে বাঁশবনে সন্ধ্যা রাতে ফেউ ডাকতে শুরু করলো। হাট থেকে ফিরবার পথে বড় বাঘদিনীর ঘরের পাশ দিয়ে এলাম, ওকে বাঘের কথাটা বলে সতর্ক করে দেবার জন্যে। জ্যোৎস্না উঠেছে, সন্ধ্যার অল্প পরে, তেমনই শীত। বড় দেখি দাওয়ায় শুয়ে আছে, মাথার কাছে একটু ঘুঁটের আগুন, একেবারে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। কি বড়, এত সকালে শুয়ে পড়েছ? বাবু, আসুন আসুন বাবু, বড্ড জ্বর এল দুপুরবেলাতে, আজ আর হাটে যেতে পারিনি কো, চটখানা মুড়ি দিয়ে পড়ে আছি। তোমাকে এলাম একবার সাবধান করে দিতে, বাইরে এরকম শোয়া ঠিক না। কাল তো আমার বাড়ির পেছনের বাগানে বাঘ ডেকেছে, তোমার ঘর আরও বনের মধ্যে। বাবু, কিছু হবে না, বাঘ মোদের কি করবে, ও ভয় নেই মোদের। তা থাকলে কি আর 12 মাস এই ফাঁকা জায়গায় শুতে পারি? ও মোদের সয়ে গিয়েছে, ভয় ডর থাকলে কি মোদের চলে বাবু? একদিন পরের কথা, সকালবেলা হই হই ব্যাপার, সবাই ছুটছে পাড়ার দিকে। বড় বাঘদিনীকে নাকি শেষ রাতে বাঘে মেরেছে, সঠিক খবর কেউ দিতে পারে না। ব্যাপার কি দেখবার জন্যে ছুটলাম ও পাড়ার দিকে। গিয়ে দেখি বড় বাঘদিনীর ঘরের উঠোন, লোকে লোকারণ্য। বড় বাঘদিনীর গলা সকলকে ছাপিয়ে উঠেছে, সে হাত পা নেড়ে কি একটা বর্ণনা করছে সকলের সামনে। আর সেই জনমণ্ডলীর মাঝখানে বড় বাঘদিনীর দাওয়ার ঠিক সামনের উঠানে একটা বড় গুল বাঘ মৃত অবস্থায় পড়ে আছে। বড় বাঘদিনী নাকি বাঘটাকে গত শেষ রাতে কাস্তে বঁটি দিয়ে মেরেছে। জিজ্ঞেস করলাম, কাস্তে বঁটি দিয়ে অত বড় বাঘটাকে? তখন বড় আবার আমার দিকে ফিরে তার কাহিনী গোড়া থেকে শুরু করলে। সত্যি সে বাঘটা মেরেছে এবং বঁটি দিয়েই মেরেছে। শেষ রাত্রে বাঘটা ওর ঘরের পেছনে এসে হাঁক পাড়ে। বড় ছেলে ঘর থেকে ভয়ে চিৎকার করে উঠতে বড়োর ঘুম ভেঙে যায়। ছেলেকে বাঘে ধরেছে ভেবে ও দাওয়ার কোণ থেকে কাস্তে বঁটি নিয়ে বাঘের ঘাড়ে পড়ে। বাঘ আসলে তখন ধরেছে ওদের সেই দাড়ি ছাগলটাকে। অন্ধকারে দেখাই যাচ্ছে না বাঘ ছাগল ধরেছে না ছেলে ধরেছে। কাস্তে বঁটি দিয়ে বাঘের ঘাড়ে মরিয়া হয়ে নির্ঘাত ঘা কত কোপ দিতেই বাঘ সেখানেই ঘাড়কাত করে মুখ থুবড়ে পড়ে যায়। এই হলো বড় বাঘদিনীর বর্ণনা। মিড়ের মধ্যে মুখুজ্জে কাকা ছিলেন, তিনি বললেন, তোর একটুও ভয় করলো না ওর সামনে যেতে? বড় বললে, মোর কি তখন জ্ঞান ছিল দাদা ঠাকুর? মোর আজ 2 দিন জ্বর। ওই উনি, আমার দিকে আঙুল দিয়ে, ওই উনি পরশু দেখে গিয়েছেন, বাঘ হ্যাকর হ্যাকর করে উঠল, তাও শুনলাম জ্বরের ঘোরে। মোর ছেলে চিৎকার করে উঠল, তাও শুনলাম। জ্বরের ঘোরে ভাবলাম মোর ছেলেটাকে বুঝি বাঘে ধরেছে। তখনই কাস্তে বঁটি কোণ থেকে তুলে নিয়ে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি। ওর তখন জ্ঞান গমি নেই, ছেলেকে বাঘে খাবে আর মুই বসে দেখবো। মোর বেড়ান যায় আর থাকে। বাঘ আসলে মোর ওই ধাড়ি ছাগলটা ধরেছে তখন। মুই কি অন্ধকারে চোখে দেখতে পাচ্ছি কিছু? মুই ভাবলাম মোর খোকারে ধরেছে। ক্রমে ভিড় আরও বাড়তে লাগলো দেখে আসবার উপক্রম করছি। এমন সময় বড় বললে, বাবু,
একটা কথা, মোর কাপড় একেবারে ফালা ফালা হয়ে গিয়েছে। বাঘের সঙ্গে হুড়যুদ্ধ করতি। এই যে পড়ে আছি কুলুবাড়ির মনো দিদির থানখানা। সকালে একটু চেয়ে এনেছে মোর ছেলে গিয়ে। মোর সে কাপড় তো নক্তমাখা নোনা তলায় পড়ে রয়েছে। ওই দেখুন, ও আর পরা যাবে না। তা বাবু, রেশম কাঠখানা মোড়ে দিয়ে একখানা কাপড়ের ব্যবস্থা করে দেন আপনি। এ পরের কাপড়, ওরা আজই চেয়ে নিয়ে যাবে এখন। মুজলবে বেরোতে পারবো না বস্তর বিনে। মুখুজে কাকাও আমার দিকে চেয়ে অনুনয় সুরে বললেন, দাও বাবাজি, ও রেশন কাঠখানা দেওয়ার ব্যবস্থা করো, আর যাতে একখানা কাপড় ওকে আজই দিতে পারো। ওর মোটেই কাপড় নেই। যাতে হয় বাবাজি, তুমি মনে করলেই হবে। মুখুজে কাকা আমার হাত দুটো ধরেন আর কি। শেষ হলো আজকের গল্প, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বড় বাঘদিনী। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ নতুন শুনছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।